আজ আমরা বাংলার ইতিহাসের এমন একটা বাকবদল নিয়ে কথা বলবো যা অনেক কিছু পাল্টে দিয়েছিল। ভাবুন তো, একটা সময় ছিল যখন রাজনীতি মানেই ছিল কলকাতার বড় বড় নেতাদের বৈঠকখানা। কিন্তু আমরা যে সময়টার কথা বলছি, তখন সেই রাজনীতি নেমে এসেছিল একদম সাধারণ মানুষের কাছে, গ্রামের কৃষকের কাছে। আর এই পুরো গল্পটা আমরা দেখব আবুল মনসুর আহমদের চোখ দিয়ে, যিনি পরিবর্তনের একেবারে কেন্দ্রে ছিলেন। তো কি এমন ঘটেছিল যে এত বড় একটা বদল আসতে বাধ্য হলো? দেখুন, ১৯২০-র দশকের শেষটা ছিল বাংলার জন্যে খুবই টালমাটাল একটা সময়। ১৯২৫-এ সিআর দাসের মতো একজন বড় নেতার মৃত্যুতে একটা বিশাল শূন্যতা তৈরি হলো। তার পরের বছরই মানে ১৯২৬-এ শুরু হলো মন্ত্রিসভা নিয়ে সংকট, আর কলকাতায় হয়ে গেল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। একটার পর একটা ধাক্কা। ২৭-এ হিন্দু মুসলিম নেতাদের ঐক্যের আলোচনাও ভেঙে গেল, আর শেষে ১৯২৮-এ প্রজাসত্ব আইন নিয়ে আইনসভাটাই ভাগ হয়ে গেল ধর্ম আর শ্রেণীর ভিত্তিতে। এই সব কিছুর ফল হিসেবেই কিন্তু ১৯২৯-এ জন্ম নিল প্রজা সমিতি। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই ঐক্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বলা যেতে পারে এই পতনের শুরুটা হয়েছিল ঠিক এই দিনটিতে, ১৬ই জুন ১৯২৫। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হঠাৎ মৃত্যু, এটা ছিল একটা বিরাট ধাক্কা। তিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের একটা বড় প্রতীক। তার মৃত্যুতে বাংলার রাজনীতিতে যে বিরাট একটা শূন্যস্থান তৈরি হয়, আবুল মনসুর আহমদের ভাষায় বলতে গেলে ঠিক সেদিন থেকেই বাংলার কপালে দুর্ভাগ্যের দিন শুরু হয়। আর এই শূন্যস্থানটা পূরণ হতে বেশি সময় লাগেনি, তবে ভালো কিছু দিয়ে নয়, সাম্প্রদায়িক তিক্ততা দিয়ে। ঘটনাটা শুরু হয় স্যার আব্দুর রহিমের একটা বক্তৃতা দিয়ে। তিনি হিন্দুদের সাম্প্রদায়িক মনোভাবের সমালোচনা করলে চারিদিকে তীব্র প্রতিক্রিয়া হয়। হিন্দু নেতারা বেঁকে বসেন, তার সাথে কোনোভাবেই মন্ত্রিসভা গঠন করবেন না। ফল হলো কি, একটা অদ্ভুত স্বল্পস্থায়ী মন্ত্রিসভা তৈরি হলো, যেটাকে বলা হতো গজচক্র মন্ত্রিসভা। মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ করল, আর সেটার পতনের পর শুরু হলো মসজিদের সামনে বাজনা বাজানো নিয়ে আন্দোলন। মানে একটার পর একটা ঘটনা পুরো রাজনৈতিক আবহাওয়াটাকেই বিষিয়ে তুলছিল। এইসব রাজনৈতিক টানাপোড়েনের পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তার প্রমাণ হল এই সংখ্যাটা, ১১০০। কলকাতায় যে দাঙ্গা বেঁধেছিল তাতে দুই পক্ষ মিলিয়ে হতাহতের সংখ্যা ছিল ১১০০রও বেশি। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গিয়েছিল। তো যখন পরিস্থিতি এত খারাপ, তখন সবার মনেই প্রশ্নটা আসছিল, এত গভীর অবিশ্বাস কেন? মানে সমস্যাটা কোথায়? এমনকি যখন দুই পক্ষের নেতারা এক টেবিলে বসছেন, কথা বলছেন, তবুও কোনো সমাধান আসছে না। বারবার আলোচনা ব্যর্থ হচ্ছে। আসলে এই ব্যর্থতাগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে দুই সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের সম্পর্কটা প্রায় ভেঙেই গেছে। এই অবিশ্বাসের পরিবেশেই একটা ব্যর্থ ঐক্য আলোচনা থেকে উঠে আসে এই কথাটা। স্যার আব্দুর রহিম বলেছিলেন, আমাদের মুসলমানদের তিনটি শত্রুর সাথে লড়তে হবে, সামনে ব্রিটিশ, ডানে হিন্দু এবং বামে মোল্লারা। ভাবুন একবার, এই একটা বাক্যে কিন্তু মুসলিম নেতৃত্বে তখনকার অসহায় অবস্থাটা পরিষ্কার বোঝা যায়। তাদের লড়াইটা ছিল একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে, আরেকদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিরুদ্ধে, আবার নিজেদের সমাজের গোড়া মোল্লাদের বিরুদ্ধেও। মানে চতুর্দিক থেকে একটা চাপ। এই বিভাজনটা যে আর শুধু কথার কথা ছিল না, একেবারে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল, তার সবচেয়ে বড় প্রমাণ হল ১৯২৮ সালের এই ভোট। বিষয় ছিল বঙ্গীয় প্রজাসত্ব আইন, মানে প্রজাদের অধিকার। আর কি আশ্চর্য দেখুন, আইনসভায় যত হিন্দু সদস্য ছিলেন তারা কে কোন দলের তা ভুলে গিয়ে সবাই ভোট দিলেন জমিদারদের পক্ষে, আর অন্যদিকে সব মুসলিম সদস্য ভোট দিলেন প্রজাদের পক্ষে। মানে রাজনৈতিক দল পরিচয় মুছে গিয়ে ধর্ম আর শ্রেণী পরিচয়টাই বড় হয়ে উঠল। আইনসভাটা যেন আড়াআড়িভাবে ভাগ হয়ে গেল। কফিনের শেষ পেরেকটা পোতা হলো তখন, যখন কংগ্রেস নিজে থেকেই বেঙ্গল প্যাক্ট বাতিল করে দিল। এই চুক্তিটা ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তৈরি হিন্দু মুসলিম ঐক্যর শেষ ভরসাগুলোর একটা। কিন্তু সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কংগ্রেস যখন সেই চুক্তিটাই বাতিল করল, তখন মুসলিম নেতার প্রজাদের কাছে বার্তাটা খুব স্পষ্ট হয়ে গেল। কংগ্রেসের ভেতরে থেকে তাদের স্বার্থ রক্ষা করা আর সম্ভব নয়। পথটা এখানেই আলাদা হয়ে গেল। আর এই চূড়ান্ত ভাঙনের পর জন্ম নিল এক নতুন রাজনৈতিক শক্তি। কংগ্রেসের এই ব্যর্থতার সরাসরি ফল হিসেবেই ১৯২৯ সালে তৈরি হল নিখিল বঙ্গ প্রজা সমিতি। এটা ছিল জনগণের জন্য একটা নতুন রাজনৈতিক বিকল্প। তো এই প্রজা সমিতি আসলে কি ছিল? সোজা কথায় এটা ছিল বাংলার সাধারণ প্রজা বা কৃষকদের একটা রাজনৈতিক সংগঠন। এতদিন ধরে কংগ্রেস ছিল মূলত জমিদার কেন্দ্রিক, শহরের এলিটদের দল। তারই বিকল্প হিসেবে উঠে এলো এই দলটা। এর মূল ফোকাসটাই ছিল একদম অন্য জায়গায়। বড় বড় জাতীয়তাবাদী কথার বদলে তারা কথা বলতে শুরু করল কৃষকের অধিকার, শ্রেণীর সমস্যা নিয়ে। এটা ছিল তখনকার রাজনীতিতে একটা বিরাট, বলতে গেলে বৈপ্লবিক পরিবর্তন।
আর কারা ছিলেন এই নতুন আন্দোলনের নেতৃত্বে? নামগুলো দেখলেই এর গুরুত্বটা বোঝা যায়। সভাপতি স্যার আব্দুর রহিম, সম্পাদক মৌলানা আকরম খাঁ। সহসভাপতিদের মধ্যে কে ফজলুল হক থেকে শুরু করে ডক্টর আবদুল্লাহ সোহরাওয়ার্দীর মতো বড় বড় নেতারাও ছিলেন। মানে এতদিন যারা আলাদা আলাদা দলে বা গোষ্ঠীতে ছিলেন, বাংলার সেই সময়ের প্রায় সব প্রভাবশালী মুসলিম নেতাই এক ছাতার নিচে চলে এসেছিলেন। এটা কোনো ছোট ঘটনা ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই বিরাট পরিবর্তনটা যে ঘটছে সেটা শুধু মুসলিম নেতারা নন, কংগ্রেসের ভেতরের লোকেরাও বুঝতে পারছিলেন। কংগ্রেসের বড় নেতা দেশপ্রিয় এম সেনগুপ্তের এই কথাটা শুনুন। আজ হইতে কংগ্রেস শুধু মুসলিম বাংলার আস্থাই হারাইল না, প্রজাসাধারণের আস্থাও হারাইল। এটা কিন্তু শুধু একটা মন্তব্য ছিল না, ছিল একটা বাস্তব সত্যের স্বীকারোক্তি। কিন্তু বড় বড় নেতাদের নিয়ে দল গঠন করলেই তো হয় না, আন্দোলনটাকে তো সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হয়। আর এখানেই আমাদের গল্পের নায়ক আবুল মনসুর আহমেদের ভূমিকাটা সামনে আসে। তিনি তখন পত্রিকার কাজ ছেড়ে দিয়ে সোজা চলে গেলেন ময়মনসিংহে, নিজে হাতে তৃণমূল থেকে এই আন্দোলনটা গড়ে তুলবেন বলে। কিন্তু ময়মনসিংহে কাজ শুরু করতে গিয়েই তিনি একটা বড়সড় আদর্শের লড়াইয়ের মধ্যে পড়লেন। প্রশ্নটা খুব মৌলিক ছিল, এই যে প্রজা সমিতি, এর চরিত্রটা কি হবে? এটা কি সব ধর্মের কৃষকদের জন্য একটা শ্রেণীভিত্তিক সংগঠন হবে, নাকি এটা মূলত হবে মুসলিমদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম? মানে লড়াইটা হবে শ্রেণীর নাকি ধর্মের? আবুল মনসুর আহমদ নিজে কোন পথে হাঁটতে চেয়েছিলেন? তার লক্ষ্য ছিল পরিষ্কার, প্রজা সংহতি গড়ে তোলা, মানে একটা অসাম্প্রদায়িক শ্রেণীভিত্তিক রাজনীতি। তার বিশ্বাস ছিল কে হিন্দু আর কে মুসলিম সেটা বড় কথা নয়, বড় কথা হলো তারা সবাই শোষিত প্রজা, আর এই অর্থনৈতিক পরিচয়টাই হবে তাদের একতার আসল ভিত্তি। কিন্তু আরেকটা দল ছিল যাদের যুক্তিটাও বেশ জোরালো ছিল। তারা বলছিল মুসলিম সংহতির কথা। তাদের বক্তব্য ছিল, আরে বাবা, বাস্তবটা তো দেখো, প্রজাদের বেশিরভাগই তো মুসলিম আর জমিদারদের বেশিরভাগ হিন্দু, তাহলে খামোখা অসাম্প্রদায়িকতার কথা বলে লাভ কি? এটাকে সরাসরি মুসলিমদের একটা সংগঠন হিসেবেই গড়ে তোলা হোক। কিন্তু আবুল মনসুর আহমেদ তার অবস্থানে একদম দৃঢ় ছিলেন। কারণ প্রথমত এই আন্দোলনের মূল আদর্শটাই ছিল শ্রেণীভিত্তিক, আর দ্বিতীয়ত তিনি একা ছিলেন না। ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত বা অতুল গুপ্তের মতো বড় মাপের হিন্দু বুদ্ধিজীবীরা এই আন্দোলনকে সমর্থন করছিলেন। এমনকি মাঠ পর্যায়ে প্রমোদচন্দ্র বসুর মতো হিন্দু কর্মীরাও দিন-রাত কাজ করছিলেন। এখন এদের সবাইকে নিয়ে গড়া একটা আন্দোলনকে যদি শুধু মুসলিমদের বলে দাগিয়ে দেওয়া হয়, তাহলে তো এর আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়, তাই না? এই আদর্শের লড়াইটা কিন্তু শুধু তর্ক-বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা একটা প্রকাশ্য সংঘাতে রূপ নিল। আবুল মনসুর আহমদ যখন একটা অসাম্প্রদায়িক কর্মী সম্মেলনের আয়োজন করলেন, তার বিরোধীরা ঠিক একই দিনে একই জায়গায় একটা পাল্টা মুসলিম সম্মেলনের ডাক দিল। শুধু তাই নয়, শোনা যায় তারা জোর করে লেখকের সম্মেলন ভেঙে দেওয়ারও চেষ্টা করেছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল। তো এত সংঘাত, এত বিতর্কের পর শেষ পর্যন্ত কি হলো? এই প্রজা সমিতির প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল? চলুন এবার আমরা সেই দিকেই নজর দিই। কারণ এটা শুধু একটা নতুন রাজনৈতিক দল ছিল না, এটা ছিল বাংলার রাজনীতির জন্য একটা নতুন মোড়, একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের শুরু। এই পরিবর্তনটা ছিল বিশাল। প্রথমত রাজনীতির ফোকাসটাই ঘুরে গেল। এতদিন যে রাজনীতি চলত জাতীয়তাবাদ বা স্বাধীনতার মতো বড় বড় বিষয় নিয়ে, সেই রাজনীতি এখন চলে এলো গ্রামের কৃষকের সমস্যা, জমির অধিকারের মতো বিষয়ে। দ্বিতীয়ত ক্ষমতার কেন্দ্রটাও সরে গেল। কলকাতার এলিটদের হাত থেকে ক্ষমতা চলে যেতে শুরু করল গ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে। আর সবশেষে মানুষের একটা নতুন পরিচয় তৈরি হল। শুধু হিন্দু বা মুসলিম নয়, প্রজা বা শোষিত কৃষক, এই অর্থনৈতিক পরিচয়টাও খুব শক্তিশালী হয়ে উঠল। আসলে এটাই ছিল প্রজা সমিতির সবচেয়ে বড় অবদান। এটি বাংলার রাজনীতিতে একটা নতুন বাস্তবতা তৈরি করেছিল। প্রথমবারের মতো বাংলার বিশাল কৃষক সমাজ একটা শক্তিশালী কণ্ঠস্বর পেয়েছিল। তারা বুঝতে পেরেছিল তারাও একটা রাজনৈতিক শক্তি, তাদের কথাও এবার শোনা হবে। তবে এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, বাংলার রাজনীতিতে কি সেদিন প্রথমবারের মতো শ্রেণী পরিচয়টা সাম্প্রদায়িকতাকে ছাপিয়ে যেতে পেরেছিল? অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে গড়ে ওঠা এই ঐক্য কি ধর্মীয় বিভেদকে পুরোপুরি মুছে দিতে পেরেছিল? এই প্রশ্নটা শুধু সেদিনের জন্য নয়, উপমহাদেশের ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় শ্রেণী আর ধর্মের এই দ্বন্দ্বটা আজও কতটা প্রাসঙ্গিক।